আসসালামু আলাইকুম। আমি নাহিদা। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করব আমার ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকবেন। আজ আমি আমার জীবনের একটা বিশেষ কথা আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমার অনেক কষ্টের একটা কাহিনী, যেটা আমি নিজে একটা মেয়ে হয়ে কি করে এই ধরনের একটা কাজ করতে বাধ্য হয়েছি। এই গল্পটা হঠাৎ আজই বলছি, তার কারণও হয়তো আছে। এই মাসটাই ঠিক এই রকমই একটা যে বিশাল বৃষ্টির দিনে আমাকে এই ধরনের একটা কাজ করতে হয়েছে। আর সেটা যে কতটা লজ্জাজনক সেটা তো বলার বাহিরে। অনেকে যদি হুট করে শোনে যে একটা মেয়ে এই কাজটা করেছে, তখন হয়তো সমাজের কাছে অনেকে অনেক ধরনের ধিক্কার দিবে। চালটা ধুয়ে চুলায় বসিয়ে দিয়ে এসেছি, আর এদিকে আসছি আর গাছের কুমড়াটা আজকে কেটে নিলাম একটা, যে দেখা যাক এটা কেমন হয়। তো আলহামদুলিল্লাহ ভিতরটা তো এখনও পরিপূর্ণ হয়নি, কিন্তু খেতে না দারুণ ছিল। যেহেতু আমি ভয়েসটা অনেক পরে দিচ্ছি, তো সে কারণে আমি বলতে পারলাম যে এই মিষ্টি কুমড়াটা এত সুন্দর মিষ্টি আর এত স্বাদ। এটা কিন্তু এখনও পাকেনি আর অনেকটাই ফুলও সেইভাবে এখনও মানে বয়সটাও সেইভাবে হয়নি। তো সেই কারণে এটা আরেকটু যদি পাকতো তাহলে হয়তো আর একটু ভালো হতো, কিন্তু যতটুকুই হয়েছে ততটুকু কিন্তু খাবারের জন্য পারফেক্ট। মানে আমি যে রান্না করেছি এটা আমি প্রথমে ভাবছিলাম যে এত ফুলতা পেড়ে নিলাম, বুঝতে পারিনি কিন্তু রান্না করলে খাওয়া যাবে কি না। কাটার সময় একটু খারাপ লাগছিল, যার কয়টা দিন গেলেই হয়তো কাটলে পারতাম। কিন্তু পরবর্তীতে যখন তরকারিটা খেলাম তো দেখলাম না, আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং অনেক মিষ্টি। আর মিষ্টি কুমড়ার তরকারিটা কিন্তু রান্নার মানে কষাতে কষাতে গলে গেছিলো। এরকম একটা বৃষ্টির দিনে, এরকম বৃষ্টির দিন বলছি কারণ কি আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর বাইরে কিন্তু একদম ছমছম করে বৃষ্টি হচ্ছে, আবার একটু রোদ হচ্ছে, আবার একটু বৃষ্টি হচ্ছে। আর এই মাসটাতেই এমনটাই হয়েছিল আরও 5 বছর আগে। ঠিক এমন একটা দিনে বৃষ্টি বাদল মাথায় আমাকে একটা মেয়ে হয়ে নেশাদ্রব্য কিনতে যেতে হয়েছিল। বাধ্য হয়ে গেছিলাম। 5 বছর আগে আরও ছোট ছিলাম, আরও অনেক কিছু বুঝতাম না। সেটা তো আমি এমন একটা মেয়ে যেটা আমি বাইরে কিন্তু কখনোই কোনো দিনও যাইনি। আমার আম্মু আমাকে স্কুলে নিয়ে গেছে, আমার আব্বু আমাকে স্কুল থেকে নিয়ে আসছে। আমি ঠিক এমনভাবেই মানুষটা হয়েছি। আর খুবই মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে আমি, যে অনেক ভালো একটা উচ্চবিত্ত যে ফ্যামিলি থাকে তাতে কিন্তু আমি বড় হইনি। তো মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে হয়েও আমি আমার আব্বু আম্মুর একটা মাত্র মেয়ে ছিলাম। তো সে কারণে আমাকে খুবই যত্ন করতো, আমাকে কখনো চোখের আড়াল হতে দিত না। তো যাই হোক, হঠাৎ করে আমার আব্বু অসুস্থ হয়ে পড়ে। তো সে কারণে ওনার হঠাৎ করে বলতে উনি তো প্রথমে স্ট্রোক করে আর তারপরে প্যারালাইসিস হয়ে পড়ে। তো আব্বু স্ট্রোক করার পর বেশ কয়েক বছরই যাবৎ প্যারালাইসিসভাবেই থাকে। তো হঠাৎ ওনার কাশি শুরু হয়। তো ওনার ওই কাশিটা শুরু হওয়ার 10 থেকে 12 দিনের মাথায় আমি আমার শ্বশুরবাড়ি থেকে দেখতে যাই আমি আমার আব্বুকে। তখন যেয়ে দেখি আমার আব্বুর অবস্থা অনেকটাই খারাপ। আমার আম্মু তখন আব্বুর কাছ থেকে সচ্ছিল না এবং সেখান থেকেই বসেছিল। তো এইরকম একটা মুহূর্তে তার জন্য একটু ওষুধের প্রয়োজন। অনেক ওষুধ খাওয়ানো হয়েছে, হসপিটালে ভর্তি করা হয়েছে, কিন্তু তাতে কোনো কিছু কাজ হচ্ছে না।
তো ওখান থেকে হঠাৎ করে একটা ডাক্তার বলল যে তাকে কিছু যদি ফেনসিডিল খাওয়ানো যায় তাহলে হয়তো ওই কাশিটা কমতে পারে। তো কে আনতে যাবে ফেনসিডিল এই ঝড় বৃষ্টি মাথায়? কেউই নাই আমাদের পাশে। তো সেই মুহূর্তটায় আমার আম্মু তো আমার আব্বুর কাছ থেকে সরতে পারছে না, কখন কি লাগবে কি না লাগবে। আর আমার ভাইটা তখন অনেকটা ছোট, ও হচ্ছে অনেক ছোট, যখন ও কিছুই বোঝে না, ও শুধু কান্না করছে পাশে বসে, আর কিছুই না। তো এরকম একটা মুহূর্তে কে কী করবে বুঝতে পারছে না। আর ঠিক সেই মুহূর্তে কেন জানি আমার মনে হলো যে না, আমি যাই, আমার আব্বুর জন্য আমিই যাব কিনতে। কিন্তু তখন কিন্তু বুঝতাম না যে ফেনসিডিলটা কী। আমি খুব স্বাভাবিকভাবে যাচ্ছি কিনতে, তখন আমার আম্মু বলছে তুই যাস না। আমি আমার আম্মুর কথাটা শুনিনি। আমার কাকুর দোকান ছিল বাজারের ভিতরে, তো আমি স্বাভাবিকভাবে গেছি। যে হচ্ছে আমি আমার কাকুকে বলেছি যে কাকু, ওইটা স্বাভাবিক একটা মুদির দোকান ছিল। তো মুদির দোকানে আমি হচ্ছে আমার কাকুকে বললাম যে কাকু, হচ্ছে এরকম ফেনসিডিল পাওয়া যাবে? তো আশেপাশে আরও 5টা দোকানের হচ্ছে লোকজন আমার মুখের দিকে তাকিয়ে পড়ে আর একটু ভুরু কুঁচকাতে থাকে, কিন্তু তাতে আমার কোনো কিছু যায় আসেনি, কারণ আমার আব্বুর জীবন বাঁচাতে হবে। সেই মুহূর্তটা মরিয়া হয়ে পড়েছিলাম আমার আব্বুর জীবন বাঁচাতে। তো আমি গেছিলাম, আমার কাকু আমাকে বোঝালো যে এই জিনিসগুলো এভাবে পাওয়া যায় না, খোলা বাজারে বিক্রি হয় না। তো তখন আমি বললাম কেন বিক্রি হয় না? তো বলল যে ঠিক আছে, তোমাকে কে পাঠিয়েছে? তো আমি বললাম যে আব্বুর শরীরটা খুবই খারাপ, আমাদের এটা খুব দরকার। তো বলছে আমি নিয়ে যাব। তো আমি বললাম অতটা সময় হাতে নেই, এখনই দরকার, আব্বু অনেক অসুস্থ। তো সেই মুহূর্তে উনি বলল ঠিক আছে তুমি যাও, এটা এভাবে বিক্রি হয় না, তোমার বাসায় এটা পৌঁছে দেওয়া হবে। তারপর ওখান থেকে বাসায় আসি, সারাটা পথ অনেকে যারা এই ধরনের ব্যবসা করতো অনেকে আমাকে ফলো করেছে যে আমি কেন ফেনসিডিল চেয়েছি। ওই মুহূর্তটা, ওই ছমছমে বৃষ্টিতে ভিজতে ভিজতে আসছি বাসায়, এসে আব্বু সেই হচ্ছে অনেক কষ্ট দেখেছি। তারপরে বাসায় আসার কিছুক্ষণ পর দেখে একটা ছেলে ডাকছে, তখনও অনেকটা ভয় পেয়ে গেছিলাম যে একটা মেয়ে এরকম একটা বিষয় জিনিস। পরবর্তীতে বুঝলাম আমার আম্মু বলছিল যে জিনিসটা আসলে কি, তখন বুঝতে পারি যে আসলে এই জিনিসটা কি। তো একটা ছেলে এসে তারপরে সেই জিনিসটা দিয়ে যায়, কিন্তু আমি একটা মেয়ে হয়ে যে একটা ফেনসিডিল কিনতে গেছিলাম এবং সেটা নিয়ে বেশ সমালোচনার মুখোমুখিও হয়েছিলাম। আসলে মানুষ পরিস্থিতির শিকার হয়ে অনেক কিছুই করতে বাধ্য হয়। ঠিক তেমনইভাবে যেটা আমার পক্ষে কখনো জানা সম্ভব ছিল না, ঠিক সেই জিনিসটাই আমি কিনতে গেছিলাম আমার আব্বুর জন্য। কিন্তু আমার কপাল খারাপ, আমার আব্বুকে আমি বেশি দিন বাঁচিয়ে রাখতে পারিনি। আমার আব্বু বেশ কিছুদিন, তারই প্রায় সপ্তাহখানেক পরেই মারা গেছিল। পরিস্থিতির শিকারে পড়ে মানুষ কিন্তু অনেক কিছু করতে হয় তাদেরকে। তবে আমরা সমাজের কিছু কিছু মানুষ আছি যারা হচ্ছে তাদের ব্যাকগ্রাউন্ড না দেখে আগে থেকেই তাদেরকে নিয়ে হাসাহাসি মন্তব্য করে থাকি। আমি মাছটা কেটে নিয়েছি, আর কাটার পরে এভাবে করে আমি ফ্রিজে রেখে দিই আমার মাছগুলা, যে কন্টেনারে ভরে রাখি যাতে আমার ফ্রিজের ভিতরে পানিটা না পড়ে। যে হচ্ছে পানিটা পড়ে তাতে ফ্রিজটা কিন্তু দুর্গন্ধ হয়ে যায় আর অনেকবার করে পরিষ্কারও করা লাগে। আর আমরা যেহেতু লোকাল এলাকায় থাকি, মানে এক গ্রামের ভিতরে, আর এখন তো লোডশেডিং হতেই থাকে, এটা তো কোনো মানা নেই, মানে কোনো মতেই এটা আটকানো সম্ভবই না যতভাবেই চেষ্টা করা হোক না কেন। আর এই হচ্ছে লোডশেডিং তো হতেই থাকে, ছোটোবেলায়ও দেখেছি আর এখনও পর্যন্ত দেখছি। তো আমাদের এখানে বেশিরভাগ টাইমই লোডশেডিংই থাকে। তো সে কারণে আমি কিন্তু বরফও খুব তাড়াতাড়ি আর কি পরিষ্কার করি না। তো কন্টেনারগুলো ফ্রিজে আমি গুছিয়ে থুয়ে দিয়েছি, আর আমার ফ্রিজটা দেখুন একদম বরফে আটা। কেননা এই বরফগুলো যদি ছাড়িয়ে দিই আজ কাল দেখা যাচ্ছে
সকালে কারেন্ট চলে যায়, আবার ওই 3টার দিকে আসে, আর এতক্ষণ পর্যন্ত কিন্তু বিদ্যুৎ থাকবে না। আর ততক্ষণ পর্যন্ত ফ্রিজও লোড নিতে পারবে না, আর ফ্রিজে যে জিনিসগুলো আছে সেগুলো তো অবশ্যই নষ্ট হবে। কিন্তু বরফগুলো যদি জমা থাকে তাহলে এর ঠান্ডাটাও অন্তত 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত খাবারটা ভালো রাখবে। আমাদের যে দুর্দিনগুলো গেছিল, তো সেই দিনের কথা এখনও ভাবলে আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমি এত ভীতু একটা মেয়ে যে কখনো কারোর সাথে নিজের যে চাচাদের সাথে পর্যন্ত কথা বলতাম না, ফুপুদের সাথে পর্যন্ত কথা বলতাম না, ভয়ে কে কী বলবে এত পরিমাণে ভীতু ছিলাম, যেটা বলার মতো না। প্রচুর ভীতু ছিলাম, কারোর সাথে কথা বলতাম না, চুপচাপ এক কোণে বসে থাকতাম। আমার আব্বু যখন অসুস্থ হয় তখন আমার পৃথিবীতে তেমন চারিটা দিক আমি অন্ধকার দেখছিলাম। আমার বড় একটা ভাই নাই, শুধুমাত্র আমি একাই। আমার আম্মু সারাক্ষণ আমার আব্বুকে দেখাশুনো করতো, আর আমি বাদবাকিটা করতাম। আর নিজের সংসার ছিল, শ্বশুর শাশুড়ি ছিল, তখন সমস্ত ফ্যামিলি পুরোটা দেখে আবার বাপের বাড়ি এসে সেই কাজগুলো করা, আব্বুকে দেখাশুনো করা। এর ভিতরেও এমনও হয়েছে রাত 10টা, সাড়ে 10টার দিকে আমাকে মার্কেটে যেতে হয়েছে আমার আব্বুর ওষুধ কিনতে যাওয়ার জন্য। হঠাৎ করেই দেখা গেছে আমার আব্বুর ওষুধটা হয়তো ফুরিয়ে গেছে, আমার আম্মু আমাকে জানায়নি। সেই মুহূর্তে আব্বুর প্রেশারটাও অনেক বেড়ে গেছে, ওই মুহূর্তে ওষুধটার দরকার। কে যাবে ওই মুহূর্তে ওষুধটা আনতে? ঠিক সেই মুহূর্তে আমি নিজে কোনো দিকে আমার ভিতরের ভয় না আমাকে ঠেকাতে পেরেছে, না অন্য কোনো কিছুতে আমাকে ঠেকাতে পেরেছে। আমি নিজে চলে গেছি, যে সেখান থেকে আমি ওষুধ কিনেছি এবং সেখান থেকে ফিরেও আসছি। আসলে যার যার আমাদের ভিতরে ভয়টা আমাদের নিজের, সে ভয়টা যদি আমরা একবার নিজেদেরকে এগোতে পারি, ভয়টাকে পিছনে রেখে, তাহলে কিন্তু আমাদের জীবনটা এগোতে পারে। আর আমরা যে ভয়টার করি সেটা আমাদের নিজেদেরই ভয়, অন্য কেউ কখনো আমাদেরকে ভয় দেখাতে পারে না। নিজের সাহস করে যদি সামনের দিকে এগোতে পারি, তাহলেই কিন্তু সামনের আলোটা দেখতে পারবো। তখন অনেক কষ্ট করেছি, আর এখন মনে হয় যে তখনকার কষ্টর ভিতরে একটু সুখ ছিল। তখন সবাই ছিল, সারাটা দিন পরিশ্রম করলেও তাদের সাথে থাকতে পেরেছি। বাবা মা ছিল, নিজের শ্বশুরবাড়ি কষ্ট করলেও তাদের একটা হাসি মুখ দেখতে পেরেছি। আর এখন মনে হয় যে সারাটা দিন যতই আছে কাজকর্ম না থাক, অনেক সুখে আছি, ভালো আছি, ভালো মন্দ খাচ্ছি, কিন্তু তাদের কথাটা ভীষণ পরিমাণে মনে পড়ে। প্রত্যেকটা মুহূর্ত জুড়েই মনে হয় যে তারা আমাদের ঘিরে আছে, আমাদের আশেপাশেই আছে, ঠিক এমনটাভাবেই মনে হয়। আর প্রত্যেকেরই হয়তো এই দিনগুলো আসবে জীবনে, কিন্তু মানিয়ে নিতে হবে। সারাদিনের কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি। বাজারটা আজকে এনেছিল, তো বাজারটা গুছিয়েছি, মাছটা কেটেছি। আর এখন বিকালের দিকে বসে বসে ভাবছি কি করব। তো সে কারণে ভাবছি যে যে শাকটা এনেছে ওটা বেছে রাখি, তাহলে কালকে রান্না করতে সুবিধা হবে। শুধু একটু ধুয়ে নিলেই হবে। কিন্তু সকালের দিকে যদি শাক বেছে রান্না করতে যাই, তাহলে কিন্তু অনেকটা ভোগান্তির ভিতরে পড়তে হবে, যে শাকটা বেছে তারপরে আবার রান্না করা একটু লেট হয়ে যাবে। তো লেবুটাও কেটে রাখছি। লেবুটা কেটে রাখলে যেটা হবে যে বাসার সবাই খেয়ে নেবে। আর যদি না কেটে রাখি তো লেবুটা কিন্তু এভাবেই পড়ে থাকবে। তো এটা কেটে মাঝখানে বুকোটা ছাড়িয়ে নিলাম, যাতে ওরা যে কোনো সময় একটু হচ্ছে ছুলে খেয়ে নিতে পারে। তো শাকটা একটু নিহারি দেওয়ার জন্য আমি উপরে ছাদে উঠেছি, উঠে এটা রেখে দিলাম। আর আমার আজকের ভিডিওটা এই পর্যায়ে শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই আপুটাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।